অন্তরে অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিন পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণার বারে। সামনে আমার প্রেমে সিন্ধু পাইলা তরে এক বিন্দু, সামনে আমার প্রেমে সিন্ধু পাইলা তরে এক বিন্দু। হায় রে আমি অভাগিনী পিপাসায় কাতর, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিন পর। বাহ বাহ, স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছে পূর্ণিমা। পূর্ণিমা সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। পূর্ণিমা কেমন আছো? আমি ভালো আছি, আর আজকের এই অনুষ্ঠানে এসে আরো অনেক ভালো লাগছে। পূর্ণিমা, তোমার গানের শুরু কবে থেকে? আমার হাতে খড়ি ছোট থেকে, কিন্তু গুরুর কাছ থেকে শেখা আমি যখন ক্লাস 4 পড়ি তখন থেকে শুরু। কিন্তু বাড়ির একটা পরিবেশ ছিল, আমি ছোট থেকে দেখছি যে গুরু ছিলেন আমাদের বাসায়, তো ওনার থেকে আমার মা বাবা প্রথম শুরু করছে। আচ্ছা। তারপর আমার বড় বোন গান করতো, তো তারপরে হচ্ছে আমার শুরু মায়ের হাতে, তারপর গুরুর কাছ থেকে শিখছি ক্লাস 4 থেকে। 4 থেকে। তো তোমার বাবা মা গান শিখতেন? তোমাদের দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা, আচ্ছা। তো তুমি যখন বাবা মা শিখতেন বা বোন শিখতেন, না দিদি? হ্যাঁ, তখন তুমি শুনতে? হ্যাঁ, ওইটা ক্যাপচার করার চেষ্টা করতাম। ভালো লাগতো? হ্যাঁ। সেই থেকে আসলে সুরের দানা বেঁধেছে। তো তারপর ক্লাস 4 থেকে তোমার গুরুর কাছে তালিম শুরু হয়? আচ্ছা, কে ছিলেন তোমার গুরু? আমার গুরু শ্রদ্ধেয় অনিমেষ রয়। উনি হচ্ছে বাংলাদেশ বেতার খুলনার নজরুল কণ্ঠশিল্পী। আচ্ছা আচ্ছা। তো তারপরে এই স্কুলে যখন পড়ো তখন তুমি কখন একটা পুরো গান গাইতে পারো সুন্দর করে, ভালো করে বাজিয়ে? আচ্ছা, প্রথম গানটা শুরু হয় হচ্ছে মায়ের কাছে, লালঝুটি কাকাতুয়া দিয়ে শুরু। আচ্ছা। মানে ফার্স্ট ওই গানটাই শিখি মার কাছে পুরোটা। তারপরে কিরকম করে গাইতে তখন শুরুর গানটা? তখন তো আমি একদমই কিছু জানি না, জাস্ট মা শুরু করাইছে। তো মনে আছে যে মা মানে বাড়ির সমস্ত কাজ সেরে সেদিন আমাকে নিয়ে বসছে,
তো গানটা পুরোপুরি তোলার পরে আমার রিলেটিভস যারা, তো তারা বলতেছে যে পূর্ণিমা তাইলে একটা গান শিখে ফেলছো আজকে। তো ওইটা একটা মজার ব্যাপার ছিল। তারপরে ওই গানটা কি তুমি তখন শুনিয়েছিলে? শোনাইনি, কিন্তু ওইটা মানে ফার্স্ট গান শেখা ওইটাই মার কাছে। আচ্ছা, তখন কিরকম গেয়েছিলে একটু শুনি, তখনকার সময়ের গান। লালঝুটি কাকাতুয়া, লালঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল খেতে চিরুনিয়া রায়না। বাহ, আচ্ছা। এই যে ছোটবেলায় যখন মানুষ গান শেখে তখন এই ধরনের গান শিখে প্রথমে, এবং ওই গানগুলোই কিন্তু বাচ্চাদের গান। যদিও এখন একটু পট পরিবর্তন হয়েছে, এখন এই গানগুলো বাচ্চারাও শিখতে চায় না, জানি না কেন। তো এটা এই চিত্রটা একেবারেই সহজাত যে সবাই এই ধরনের ছড়া গান, এই গান শেখে। তো তারপর তুমি যখন স্কুলে পড়ো তখন এই যে গান শিখছো, গানের মধ্যে জড়িয়ে গেলে, গানের সুরের মধ্যে সুরের যাত্রা শুরু হয়ে গেল, তখন স্কুলের কম্পিটিশন হতো, তারপরে এলাকায় প্রোগ্রাম হতো, তোমাকে তখন শিল্পী হিসেবে যেতে হতো না? হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিযোগিতার বিষয়টা আমি প্রচুর করছি। আচ্ছা, মানে ক্লাস 5-এ ফার্স্ট আমি প্রতিযোগিতা অ্যাটেন্ড করি, বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত। তো ওখানে আমি ইউনিয়ন পর্যায়ে প্রথম ফার্স্ট হই লোকসঙ্গীতে। তো দেন তারপরে উপজেলা পর্যায়ে যাই, তো সেখানেও ফার্স্ট হই লোকসঙ্গীতে। তারপর জেলা পর্যায়ে গিয়ে বাদ পড়ে যাই। তো ওই সময় ওইটা অত বেশি ম্যাটার করে নাই, তখন অত বেশি জানতাম না, বুঝতামও না। তো তারপরে জার্নিটা শুরু হয়। দেন তারপরেও ট্রাই করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখনও আমি মানে শিশু সপ্তাহ যে প্রতিযোগিতাটা ওখানে অ্যাটেন্ড করি। তো ওখানে লোকসঙ্গীতেই আমি লোকসঙ্গীতে যে এই যে তোমার লোকসঙ্গীত চলছে, হ্যাঁ, কম্পিটিশন হচ্ছে উপজেলা ভিত্তিক, তারপর সব জায়গায় মোটামুটি তুমি কি ফার্স্ট হতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট হতে। তাহলে ওই সময় তোমার কোন গানটা বেশি তোমাকে গাইতে হতো লোকসঙ্গীত? মানে আমার সবাই চাইতো যে আমি লোকসঙ্গীতটাই বেশি করি। হ্যাঁ, লোকসঙ্গীতটাই। তো কি গান ছিল বেশি যেটা তুমি খুব মানে গাইতে পারতে? আচ্ছা, গাইতে পারতাম। আর এবার যে লোকসঙ্গীতটা গাইবো, এর আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি সেরা কণ্ঠে ছিলাম 2023-এ। তো সেরা কণ্ঠে শ্রদ্ধেয় ফাতিমাতুজ জোহরা ম্যামের সামনে গান করার সুযোগ হয়েছিল। তো এই লোকসঙ্গীতটার কারণেই মূলত আমার সেরা কণ্ঠে টিকছিলাম। তো এটাই করার চেষ্টা করছি। শুনি। আমারে যে রেখে গেল কালাই প্রান্তি নীলবাসী দিবা যাইয়া, ও কালাই প্রান্তি নীলবাসী দিবা যাইয়া। কে বাজাইয়া যাও রে বাঁশি রাজ পন্থ দিয়া, কে বাজাইয়া যাও রে বাঁশি রাজ পন্থ দিয়া। মনে লয় তার সঙ্গে যাইতাম কোন মানতে যাবো, কালাই প্রান্তি নীলবাসী দিবা যাই
আইয়া ও কালাই প্রান্তি নীল বাসি দিবাজাইয়া। এই গানটা গেয়ে তারপরে নজরে পড়ে গেলে নাকি? হ্যাঁ, সেরা কণ্ঠে পথ চলা শুরু এটা দিয়ে। তারপরে সেরা কণ্ঠে পরে কোন সময় গিয়ে বাদ পড়ে গেলে? আমি মানে আমাদের যশোরে অডিশন হয়েছিল, ওখানে 2টা পর্যায়ে হয়েছিল, তো 2টাতে টিকছিলাম। দেন তারপরে ঢাকায় এসে একটা পারফর্ম করি, দেন তারপরে রাউন্ডে বাদে যাও। যাই হোক, তারপরেও এই যে সঙ্গীতের যে যাত্রা, আসলে সঙ্গীত তো একবারেই পাওয়া যায় না, অনেক ঘাত প্রতিঘাত এগুলো পার হতে হয়। তারপরে অনেক অনেক এই যে একটা আশা বা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোচ্ছ যে কিছু হবে কিছু হবে, দেখা গেল যে না, আচ্ছা এখানে আমি বাদ পড়ে গেলাম। তার মানে বাদ পড়ে যাওয়ার অর্থ এই না যে আমি হেরে গেলাম, তার মানে আরো শক্ত করে আমাকে তৈরি করতে হবে নিজকে আরো। তার মানে আমি যে বাদ পড়লাম, নিশ্চয়ই আমার থেকে কেউ ভালো গেয়েছে। এবং কম্পিটিশনটা এরকম একটা জিনিস, আমি ছোটবেলায় কম্পিটিশন করতাম, কিন্তু আমার যখন মনে হলো যে কম্পিটিশন মানে হচ্ছে নিজের বাহাদুরি দেখানো, তখন আমার আস্তে আস্তে মনে হলো না, সঙ্গীতে আসলে বাহাদুরির কিছু নেই। এবং তখন যখন এই ক্লাস 10 এই সময় আমার মনে হলো যে এই কম্পিটিশন মানে হচ্ছে যে আমি তোর থেকে ভালো গাই, আমি তোর থেকে বেটার, এরকম একটা ফিল হওয়া। যখন এটা ফিল করতে পেরেছি, তখন আমি আর কম্পিটিশন করতাম না। আমার মনে হতো যে না, সঙ্গীত অনেক শেখার জিনিস, শিখতে শিখতে সামনের দিকে যাব। যাই হোক, তো তখন তোমারও কি নিশ্চয়ই এরকম মনে হয়েছে যে আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে, আরো ভালো করে শিখি? দেন তো ওই সময়টা লোকসঙ্গীতের উপর একটা আমার ফ্যাসিনেশন ছিল। দেন তারপরে টার্ন হয় যে আমার গুরু যেহেতু নজরুল সঙ্গীত শিল্পী, তো আস্তে আস্তে কেন জানি না যে নজরুল সঙ্গীতের উপর ভালো লাগা শুরু হয়েছে। তো তারপরে নজরুলই কন্টিনিউ করছি। আচ্ছা, তো এভাবেই চলতে থাকে। তারপরে হচ্ছে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, এসএসসি। তো তারপরে আমি সঙ্গীত বিভাগ সম্পর্কে এত কিছু জানতাম না আসলে। তো আমার গুরুর থেকে প্রথম শুনি যে এরকম গুরুর একজন স্টুডেন্ট, তিনি আমাদের সঙ্গীত বিভাগের ছাত্র। তো শুনি যে প্রিয়াঙ্কা ম্যাম ওনার কম্পোজিশন করা একটা গান করছেন। তো ওইটা ফার্স্ট আমি শুনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সঙ্গীত বিভাগ আছে ওইটা প্রথম ওখান থেকে জানতে পারি। তো তারপর একটা ভালো লাগা শুরু হলো। আসলে নিজের ভালো লাগাটা যদি আমি পড়াশোনার মাধ্যমে চালিয়ে যাই, তো এটা আমার ক্ষেত্রে আমি মনে করি ভালো কিছুই হবে। হ্যাঁ, যে নিজের ভালো লাগাটাও যেটা, আর নিজের পড়াশোনাটাও, মানে তুমি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ সম্পর্কে একটু জানতে পারলে, তারপরে আস্তে আস্তে তোমার কি সঙ্গীত বিভাগের প্রতি একটা স্বপ্ন তৈরি হলো? স্বপ্ন তৈরি হলো। তারপর আমি হচ্ছে এইচএসসি তে আবার হিউম্যানিটিসে চলে আসি, যে আসলে যদি সঙ্গীতে পড়ি তাইলে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে কি করব। হ্যাঁ, আর যেহেতু আমি গ্রাম থেকে উঠে আসছি, তো ওখানে সায়েন্সের ওই ফ্যাসিলিটিসটা তখন মানে তোমার কি এই যে তুমি সঙ্গীত বিভাগে যে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছো, তখন যে ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপে তুমি কত নাম্বার লিস্টে দিয়েছিলে? আমার সঙ্গীত ছিল 5 নাম্বার। প্রথমে কি ছিল? দর্শন ছিল ফার্স্ট চয়েস। আচ্ছা, 5 নাম্বারটা তোমার প্রথম নাম্বার হওয়ার কথা ছিল, বাট আমার কিছু কারণে, ফ্যামিলিয়াল প্রবলেম অথবা রিলেটিভসদের কারণে ওইটার ফার্স্ট চয়েস দেওয়া হয়নি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি সঙ্গীতটাই দিব, বাট ওনারা বাধা দিয়েছিলেন, এই কারণে দেওয়া হয় নাই। যাই হোক, তারপরেও আসলে লিখন বলে একটা কথা থাকে, যে যার অনেক সময় বলি না আমরা, যার ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয়। তো হয়তো এরকম হয়েছে যে এটাই তোমার লেখা ছিল, সেই কারণে তুমি সঙ্গীত বিভাগে এসে পড়েছো। তো সঙ্গীত এই যে ডিপার্টমেন্টে পড়ছো এখন, আগে যে ভর্তি হওয়ার আগে যে সঙ্গীত চর্চা, তারপরে ভর্তি হওয়ার পরে এখনকার যে চর্চা, এটার মধ্যে কি তফাৎ তুমি খুঁজে পাচ্ছ?
তফাৎ বলতে আগে তো শিখছি একটা নির্দিষ্ট ফ্যাক্টরকে কেন্দ্র করে, যে যখন নজরুলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে তখন শুধুমাত্র নজরুল শিখছি, অন্য কোনো বিষয়ের প্রতি তখন অ্যাটেনশন দিই নাই। কিন্তু এখন সঙ্গীত বিভাগে এসে আমাদের যে ওবি কার্যক্রমটা শুরু হয়েছে, তো এখন আমাদের সবকিছুই শিখতে হচ্ছে, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, ক্লাসিক্যাল, মানে সবকিছুই আমাদের জানতে হচ্ছে। তো এটা ভালোই যে সবকিছু সম্বন্ধে আমরা জানতে পারছি। তো যদি আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই যে আমি এটা নিয়ে কিছু করবো, সেক্ষেত্রে আমার সব বিষয়ের প্রতি মানে অভিজ্ঞতা থাকাটা তার মানে হচ্ছে যে এটার এই সারমর্ম হচ্ছে যে একজন স্বশিক্ষিত শিল্পী হতে গেলে তাকে গান বাজনাটা প্রপারলি শিখতে হবে, তাই না? শিখতে হবে এবং ধারণ করতে হবে এবং সঙ্গীতের গভীরতা সম্পর্কে জানতে হবে, সঙ্গীতের আসল রস কোথায়, কেন সঙ্গীতকে আমি আত্মীকরণ করব, কিভাবে করব, এটার আসলে রংটা কিরকম, এটা বোঝার জন্য আসলে সঙ্গীত মনে হয় শিখতে হয়, তাই না? হ্যাঁ, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা হচ্ছে সঙ্গীত, স্যাটিসফ্যাকশন জায়গা। আচ্ছা, তুমি যে পরবর্তীতে গুরুর সান্নিধ্যে এসে তুমি নজরুলের প্রতি যে তোমার একটা হলো, অ্যাটাচমেন্ট হলো, নজরুল ভক্তি, নজরুল গানের প্রতি যে তোমার ভালো লাগা তৈরি হলো, তো সেই জায়গা থেকে আমরা এটা নজরুল সঙ্গীত শুনতে পারি না? অবশ্যই। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপের ভালোবাসো গান।
আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো বাহ বাহ, নজরুল সঙ্গীত শুরু হয়ে গেল। নজরুল, তার মানে তোমার ঝুলিতে, তোমার ভান্ডারে লোকসঙ্গীত থেকে শুরু হলো, লোকসঙ্গীতের ভালো লাগার থেকে আস্তে আস্তে টেস্ট নজরুলের দিকে, তার মানে একটু এই ক্লাসিক বেসড সুরের প্রতি তোমার আকর্ষণ তৈরি হতে থাকলো, এবং যেই আকর্ষণ তোমাকে আরো গভীরের দিকে নেয়ার চেষ্টা করলো, তাই তো? মেন্টালিটিটা তখন ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো খুব এই যে তুমি ধরো যারা নজরুল সঙ্গীত গায় বা এই যে ফোক গায়, তুমি তো সব ধরনের গানই গাচ্ছ, হ্যাঁ? তো তোমার মধ্যে এরকম হয় না যে আমি শুধু নজরুলের গানই গাবো বা আমি শুধু রবীন্দ্র গাবো, এরকম কি কখনো মনে হয় নাকি? এই সময়টা এসে ওরকম আর মনে হচ্ছে না, কারণ এখন একজন শিল্পীর কাছে যদি সে গানটা প্রিয় না হয়, আমার মনে হয় প্রত্যেকটা গান শিল্পীর কাছে প্রিয়, কারণ স্পেসিফিক ভাবে যদি বলা হয় যে শিল্পীর কোন গানটা প্রিয়, আমার মনে হয় যে একজন শিল্পী যদি প্রত্যেকটা গানকে নিজের করে না নেয়, তো তার কাছে সেই ভালো লাগাটা আসে না। মানে সুরের আসলে কোনো বাউন্ডারি নেই আসলে, মানে আমি যখন গান করি, প্রত্যেকটা গান যদি আমি নিজের ভেতর ধারণ না করি, নিজেকে ভালো না লাগাই, তো সেই গানটা আমি পারফর্ম করতে পারবো না। আমার ভালো না লাগলে আরেকজনের কেন ভালো লাগবে, আরেকজনকে কেমনে ভালো লাগাবো গান? এক্স্যাক্টলি। আচ্ছা, এই নজরুল গাইছো, তারপর লোকসঙ্গীত গাইছো, তারপর মডার্ন গানও গাও তো না? হ্যাঁ, আধুনিক করি, মানে স্টেজ প্রোগ্রাম যখন করতে হয় তখন। এমনি গাও না? এমনি গাই, বাট ওইভাবে করা হয় না যেভাবে লোকসঙ্গীত কিংবা নজরুল করা হয়। জাস্ট শুধুমাত্র প্রোগ্রামে যখন গাও তখন কি ধরনের আধুনিক গান তুমি গাও? ভারতীয় বেশি করি, আর শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গান বেশি করি। আচ্ছা, এটা তো শুনি আমরা সাবিনা ইয়াসমিন ম্যামের গান। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি সেখানে এত কাছে এলে বোঝানো, হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে এত কাছে এলে বোঝানো, হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। বাহ বাহ, সাবিনা ম্যামের গান খুব সুন্দর। এই যে তার মানে তোমার সুরের নানা ধরনের টেক্সচার, নানা ধরনের নানা ফর্মের গান, নানা স্টাইলের গান। তুমি যেহেতু সুরের মানুষ, সুরের অন্বেষণ করো, তা তোমাকে এই সব ধরনই তোমাকে টানে। হ্যাঁ,
এবং মনে হয় যে সব রকম গানই আমি কেন গাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, সব রকম সবের উপর একটা ফ্যাসিনেশন আছে থাকে। যে সবটাই আমাকে জানা লাগবে। মানে হচ্ছে যে গান যেরকমই হোক, যে জনরার গানই হোক না কেন, গানটার সুরটা যদি সুন্দর হয় সেটাই আমাকে টানে, হ্যাঁ ফ্যাসিনেট করে। হ্যাঁ। তো আমরা আজকে আছি সুরের গল্প অনুষ্ঠানে, আড্ডা দিচ্ছি পূর্ণিমার সাথে। পূর্ণিমার সুরের যে যাত্রা, সুরের জার্নি, সুরের যে গল্প, তার ছোট থেকে বেড়ে ওঠা সুরের সাথে, সঙ্গীতের সাথে, গুরু পরম্পরায় গান শেখা, তারপর বাবা মার সাথে একত্রে গানের একটা বন্ডিং তৈরি হওয়া, তারপর এই যে একটা আশা বুক বেঁধে সঙ্গীত বিভাগে ভর্তি হওয়া, একটা শিল্প চর্চা করতে করতে বড় একটা শিল্পী হওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা পূর্ণিমা করে যাচ্ছে। তো আমরা আপনাদের কাছে বলতে চাই, যারা দেখছেন বা শুনছেন তাদেরকে বলছি যে পূর্ণিমা তার লক্ষ্যে পৌঁছে যাবে এবং পৌঁছে যাক, এই দোয়া আপনারা করবেন, আশীর্বাদ করবেন। যারা তার ভক্ত আছেন বা তাকে যারা পছন্দ করেন এবং যারা তার গান শুনে পছন্দ করবেন ফার্দার, তারা তাদের মধ্যে পূর্ণিমাকে রাখবেন, যেন পূর্ণিমার গান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার কাছ থেকে সাপোর্ট থাকবে এবং দোয়া থাকবে যে পূর্ণিমা তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যাবে। আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। তো পূর্ণিমাকে জিজ্ঞেস করতে চাই, পূর্ণিমা, তুমি যে এই যে গান বাজনা করো, সঙ্গীতের যে রাস্তায় আছো, কত কষ্টের পথ, এই ধরো অনেকেই নানা ধরনের কাজ করে, কেউ আড্ডা দেয়, কেউ অন্য কিছু করে, কেউ জেনারেল অন্য কাজ করে, কিন্তু তুমি সঙ্গীত নিয়ে থাকছো, অনেক আড্ডা বাদ দিয়ে হয়তো তুমি প্র্যাকটিস করছো। তো অনেক ত্যাগ করতে হচ্ছে, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু বর্জন করে সঙ্গীতের পথেই থাকতে হচ্ছে। তো এই যে সঙ্গীতের বলয়ের মধ্যে থাকা এবং এটাকে আপন করে নেয়া এবং সঙ্গীতকে ধারণ করা, এইটা তোমার জীবনের যে প্রভাব, এই প্রভাব সম্পর্কে তুমি তোমার লিসনারকে কিছু বলতে চাও? এই পথে যাত্রা করতে গেলে হয় কি, অনেক ধরনের মন্তব্য ফেস করা লাগে। এক্স্যাক্টলি, একটা মন্তব্য শুনতে পারি? একটা মন্তব্য সবচেয়ে কমন, সেটা হচ্ছে বাংলাদেশি সঙ্গীত বিভাগে পড়ে কি হবে। এইটা একটা কমন। আমি আমার কলেজ লাইফে, তুমি তো গান গাও, আর কি করো? হ্যাঁ, আমি কলেজ লাইফে আমার কলেজের ফার্স্ট গার্ল ছিলাম আমি। তো সেই ক্ষেত্রে আমাকে শুনতে হয় যে তোমার মতো একজন মেয়ে কেন সঙ্গীত বিভাগে? তুমি তো অন্য সাবজেক্টে পড়তে পারো। হ্যাঁ, অন্য কোনো সাবজেক্টে পড়ে তুমি তোমার ক্যারিয়ার গড়তে পারতে, কেন সঙ্গীত বিভাগে? তো তাদেরকে তো এই বিষয়টা আমি বোঝাতে পারবো না যে মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি না থাকে, একজন মানুষ টাকা প্রয়োজন, কিন্তু সবার ঊর্ধ্বে হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো আমার ক্ষেত্রে আমার ভালো লাগার জায়গা সঙ্গীত, আর আমার মনে হয় বাকিটা পথ সঙ্গীতের সাথে চলতে চাই, আর এই স্যাটিসফ্যাকশন নিয়েই কাটাতে চাই। কি সুন্দর কথা পূর্ণিমা বলল। পূর্ণিমার এই যে বোধ, পূর্ণিমার যে বয়স, এই বয়সে অনেকে অনেক রকম চাওয়া থাকে, কিন্তু তার একটাই চাওয়া, সুরের চাওয়া। সুর যেন তার গলায় আরো সুন্দর সুন্দর আমাদের দেবী সরস্বতীর আশীর্বাদ যেন সে পুষ্ট হয়। তো সেই জন্যে তুমি তো এটাই চাও, সে এটা চায়। সবাই আপনারাও দোয়া করবেন যেন সে এই সরস্বতীর আশীর্বাদে সে তার সুরের চর্চা চালিয়ে যেতে পারে। আমরা পূর্ণিমাকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্ণিমা আমাদের এই অনুষ্ঠানে, সুরের গল্প অনুষ্ঠানে এসেছে আমাদের ডাকে এবং সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে, এবং আমরা জানতে পারলাম যে পূর্ণিমা তার সঙ্গীতের জার্নিটা কিভাবে করেছে, কিভাবে করছে এবং কিভাবে চালিয়ে নেবে। তো
আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শেষে আমরা একটা গান শুনতে শেষ করব। আজকের মতো টাটা। আমি শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা একটি গান দিয়ে শেষ করছি। অবুঝের মতো কি করেছি আমি, অবুঝের মতো কি করেছি, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, একে করেছি আমি, অবুঝের মতো একে করেছি আমি, অবুঝের মতো একে করেছি। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, কখন যে হয়ে গেছি মুগ্ধ, সেই সুরে বিরামি ভরেছি, কি করেছি আমি, অবুঝের মতো একে করেছি আমি, অবুঝের মতো একে করেছি। বাহ।